চলমান কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটার বিষয়টি আদালতে বিচারাধীন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে সময় নষ্ট করছে শিক্ষার্থীরা। সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য সমাবেত হন বিভিন্ন সারির নেতারা। শুরুতে আওয়ামী লীগের সভাপতিকে সংগঠনের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 2002 সালে যুব মহিলা লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন প্রধানমন্ত্রী। সংগঠনটির নেতাকর্মীদের ওপর বিএনপি জামায়াত জোটের নির্যাতনের কথা স্মরণ করে তার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিভিন্ন মামলার আসামিরা এতিমের অর্থ আত্মসাৎকারী তারাই হচ্ছে এই বিএনপির নেতা। তো এই নেতা দিয়ে দেশ কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি জানি না। কাজে এরা সমাজের একটা বোঝা, সমাজের কাছে এরা একটা অভিশপ্ত, এবং সমাজের কাছে এরা একটা বলবো যে রীতিমতো একটা সন্ত্রাসী ছাড়া আর কিছু বলা যায় না, আমাদের একটা সন্ত্রাসী হিসেবে পরিচিত। কাজে তাদের এই অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে তার জন্য সবাইকেই আমার মনে হয় আরও বেশি সক্রিয় থাকতে হবে। কাজে মানুষকে সচেতন করতে হবে। দেশের সমসাময়িক প্রসঙ্গে আলোকপাত করে প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলনের সমালোচনা করেন। এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। নারী সহ দেশের সমগ্র জনগোষ্ঠীকে আধুনিক প্রযুক্তি বান্ধব করে গড়ে তুলে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজ থেকে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থানের কর্মসূচি নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলে সারা দেশের সড়ক মহাসড়ক অবরোধেরও ঘোষণা দিয়েছে তারা। এর নাম দেয়া হয়েছে বাংলা ব্লকেড। অবরোধের পাশাপাশি সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করা হবে। অভিভাবক ও শিক্ষকদেরও আন্দোলনে সংহতি জানানোর আহ্বান জানানো হয়েছে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষার্থীদের। এর আগে শনিবার পঞ্চম দিনেও পলাশী, ইডেন কলেজ, নীলক্ষেত হয়ে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বড় কোনো কর্মসূচি ছিল না। তবে অনেক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সের ক্লাস পরীক্ষা সহ অন্য দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়। এদিকে শিক্ষকদের আন্দোলনের ফলে সেশন জটে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা। গত 13ই মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবো না। 403টি প্রতিষ্ঠানের জন্য করেছে, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে থাকবে না। বেতন স্কেল যেটা 2008 সালে আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে দেওয়া ছিল, 2010 সালে শিক্ষানীতিতে দেওয়া ছিল, আমরা সেই দাবিগুলো করছি, আমরা নতুন কোনো দাবি করছি না। শিক্ষকদের কর্মবিরতি নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ক্লাস পরীক্ষা বন্ধ রেখে এই যে আন্দোলন কতটা যৌক্তিক, কি বলছেন শিক্ষকরা, কর্মচারীরা যারা আন্দোলন করছেন, আর ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরাই বা কি বলছেন? আজকের যে কর্মসূচি, আজকের শিক্ষকদের যেমনটা কর্মসূচি ক্লাস পরীক্ষা বন্ধের,
তেমনি আবার কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদেরও কর্মসূচি ক্লাস পরীক্ষা বন্ধের, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীদের দুই পক্ষেরই আজকের কর্মসূচি একই। আর গত এক সপ্তাহের বেশি সময় ধরে আমরা দেখছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। এরপরে এই কোটা সংস্কার আন্দোলনের কারণে শিক্ষার্থীরা এখন মাঠে। তো বলা চলে যে বিশ্ববিদ্যালয়গুলোতে একদমই অচল অবস্থা বিরাজ করছে, কোনো ধরনের একাডেমিক কার্যক্রম হচ্ছে না, প্রশাসনিক কার্যক্রম হচ্ছে না, এমনকি বিশ্ববিদ্যালয়গুলো যে গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগারগুলো বন্ধ রয়েছে। শিক্ষকরা যেটি বলছেন যে তাদের দাবি আদায় হলে তারা অতিরিক্ত ক্লাস নিয়ে তারপরে সেই ক্ষতিটি পুষিয়ে দেবেন। যদিও বা পরীক্ষার ক্ষতিটি পোষানো কিছুটা কঠিন, কারণ পরীক্ষার হলগুলো একদম সুনির্দিষ্ট থাকে এবং সেই হলগুলোতে প্রত্যেকটি ডিপার্টমেন্টের সিরিয়াল প্রায় 2 মাস 3 মাস আগে থেকে নেওয়া হয়ে থাকে। তো কিছুটা হলেও সেশন জটে পড়বে। আর যে অবস্থা এখন চলছে, একদিকে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মসূচি, অন্যদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি, এই দুই কর্মসূচির যদি কোনো দুই দাবির যদি কোনো ধরনের সমাধান না হয় আগামীতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা কি হবে সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। সেই সঙ্গে শিক্ষকরা বলছেন যে তাদের এই সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসলে জুলাই মাস থেকে যে সকল শিক্ষকরা যোগ দিবে বিশ্ববিদ্যালয়ে তারা ব্যাপকভাবে বৈষম্যের শিকার হবে। এই নতুন যে পেনশন স্কিম প্রত্যয়, সেখানে মাসে মাসে বেতনের একটি অংশ পেনশনের জন্য তাদের কাছ থেকে কেটে রাখা হবে এবং বর্তমানে যে পেনশন স্কিম চলছে সেখানে একজন অধ্যাপক 65 বছর বয়সে অবসরে যাওয়ার পরে তিনি এককালীন একটি মোটা অঙ্কের টাকা পান। সেই টাকাটি এই নতুন প্রত্যয় স্কিমের আওতায় যে সকল শিক্ষকরা আসছে তারা পাবে না, তারা মাসে মাসে এই টাকাটি পাবে। সেই সঙ্গে একজন শিক্ষক তার পেনশনের টাকা যেমন আমৃত্যু পান, তেমনি তার যিনি নমিনি থাকেন তিনিও এই বর্তমান পেনশন স্কিমে আমৃত্যু পান। কিন্তু নতুন প্রত্যয় স্কিমে একজন শিক্ষক আমৃত্যু টাকা পেলেও তার নমিনি 75 বছর বয়স পর্যন্ত এই টাকাটি পাবেন। তো শিক্ষকরা বলছেন এটি চরমভাবে বৈষম্য, তাদের দাবি দ্রুত মেনে নিয়ে তাদেরকে ক্লাসরুমে ফেরার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নূরে আলম। সরকার শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সংকটের সমাধান সময় মতো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে এসব কথা জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীরা যে ইস্যুতে আন্দোলন করছে এটা সরকারের সিদ্ধান্ত না, এ বিষয়ে আদালত রায় দিয়েছে। তবে পেনশন স্কিম ও কোটা আন্দোলন নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখন স্থবিরতা চলছে। পরে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া উচিত। এ সময় বিএনপি প্রসঙ্গে বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি ও সমমনা দলগুলো শিক্ষার্থীদের কোটা ও শিক্ষকদের পেনশন স্কিমের ওপর ভর করেছে। তারা পরজীবী আন্দোলন করছে বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে এই সিদ্ধান্ত সরকারেরই ছিল, চলমান। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বঙ্গবন্ধুর হাতে গড়া সশস্ত্র বাহিনীকে উন্নত করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে পিজিআর এর 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। সশস্ত্র বাহিনী আর কখনো রক্তাক্ত হবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাহিনীকে আন্তর্জাতিক মানের করতে সচেষ্ট সরকার। যারা জীবন বাজি রেখে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকার প্রধান। বলেন, আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ হয়েছে যে বাংলাদেশ কারো রক্তচক্ষুকে ভয় পায় না। দেশের সম্পদ অন্যের হাতে তুলে ক্ষমতায় যাওয়ার দুর্বলতা আওয়ামী লীগের কখনো ছিল না বলেও জানান তিনি। এ সময় গাজায় আগ্রাসন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সব ফোরামে গাজার গণহত্যার প্রতিবাদ করবে বাংলাদেশ। সশস্ত্র বাহিনী আমার বাবার হাতে গড়া, তাকে আরও উন্নত করা, আন্তর্জাতিক মানসম্পন্ন করা, সেই পদক্ষেপ আমি নিয়েছিলাম। পাশাপাশি সারা দেশের আর্থসামাজিক উন্নতি যাতে হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিয়ে পরিকল্পিতভাবে কাজ করা শুরু করি। আমাদের সশস্ত্র বাহিনী আরও উন্নত প্রশিক্ষণ নেবে। তার জন্য 98 সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ওয়ার কলেজ
আমি গড়ে তুলি। ঢাকায় শিশু নিখোঁজের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই, কেউ গুজব ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ডিএমপি। সকালে সব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার খ মহিদুদ্দিন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু নিখোঁজের বিভিন্ন তথ্য ছড়িয়েছে, তবে এসবে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, বেশিরভাগই ভিত্তিহীন ও অসত্য। যারা হারিয়ে গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হচ্ছে, পরে তাদের অনেককেই খুঁজে পাওয়া গেছে, কিন্তু সেটি আর প্রচার হচ্ছে না। প্রতি মাসে স্বাভাবিকভাবেই কিছু নিখোঁজের খবর পাওয়া যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা স্পষ্টই বলতে চাই যে আমাদের কাছে কোনো অ্যাবনর্মাল কোনো স্ট্যাটিস্টিক্স পরিলক্ষিত হয়নি। ইন জেনারেলি কিছু আমাদের এ ধরনের রিপোর্ট থাকে প্রতি মাসেই। সোশ্যাল মিডিয়াতে যদি ঢাকা মেট্রোপলিটন এরিয়ার কথা বলা হয়ে থাকে, সেটি হয়তো সঠিক নয়। এইচএসসি পরীক্ষা চলাকালেও ময়মনসিংহে চালু আছে কোচিং সেন্টার। প্রতিদিনই চলছে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনা। নগরীর কোচিং পাড়া হিসেবে পরিচিত কয়েকটি সড়কে নজরদারি কম, তবে জেলা প্রশাসন দাবি করেছে মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ময়মনসিংহ শহরের বিভিন্ন কোচিং সেন্টারে এভাবেই চলছে পড়াশোনা। বিশেষ করে নগরীর কোচিং পাড়া হিসেবে পরিচিত বাউন্ডারি রোড, নাহা রোড ও জিলা স্কুল সড়কের কোচিংগুলোয় নজরদারি খুব একটা নেই। প্রশ্ন ফাঁসের গুজব আর নকল ঠেকাতে বোর্ড পরীক্ষার সময় কোচিং বন্ধের নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু শিক্ষার্থীদের পড়াশোনা চালু রাখা সহ নানা অজুহাতে কোচিং খোলা রাখছেন শিক্ষকরা। আমরা এক প্রকার বাধ্য হই যে অভিভাবকরা যে ধরনের প্রেশার আমাদেরকে দেয়, সেই ক্ষেত্রে স্কুলে পরীক্ষার ক্ষেত্রে আমাদের একটু চালাইতে হচ্ছে। তাদেরও পরীক্ষা সামনে, এখন এক মাস গ্যাপ দিলে তাদের অনেক ক্ষতি হয়ে যায় লেখাপড়া। আমাদের আসলে সরকার পক্ষ থেকে আমরা এরকম নোটিশ কোনো পাইনি। কোচিংয়ে নজরদারি করবে না শিক্ষা বোর্ড। চেয়ারম্যান জানান, এই ব্যাপারে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে বা পরীক্ষা যতদিন চলবে এই কোচিং সেন্টার খোলা থাকবে না। এই ব্যাপারটি আসলে আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ মনিটরিং করার কথা। আমরা সে ব্যাপারে সহযোগিতা করব। জেলা প্রশাসনের দাবি, কোচিং বন্ধ রাখা সহ বিভিন্ন বিষয় তদারকিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। কিছু কিছু জায়গায় হয়তো আমাদের নির্দেশনা না মেনে তারা খোলা রাখছে। তো আমরা প্রতিদিন সকালে এবং বিকেলে দুইবার আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা অভিযান পরিচালনা করছি। 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত 44 দিন সারা দেশে কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উজানের ঢলে নদ নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। 3 জেলায় পানিবন্দী প্রায় 4 লাখ মানুষ। টাঙ্গাইলেও বাড়ছে বন্যার বিস্তৃতি। তবে মঙ্গলবার থেকে নদ নদীর পানি কমার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদ নদীর পানি বাড়ায় কুড়িগ্রামে বিস্তৃতি বাড়ছে বন্যার। জেলার 73 ইউনিয়নের মধ্যে 44 ইউনিয়নেই ঢুকেছে পানি। প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী অবস্থায়। এর মধ্যে দুধকুমারের ঢলে নাগেশ্বর উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সড়ক ভেঙে নতুন করে 15 গ্রাম প্লাবিত হয়েছে। গাইবান্ধার 4 উপজেলার 29 ইউনিয়নের 2.5 লাখ মানুষ বন্যার দুর্ভোগে। ভিটেমাটি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। জামালপুরে বন্যার দুর্ভোগে 1,20,000 মানুষ। পাইনের কারণে ছাগলগুলো ঠান্ডার মধ্যে থাকিয়ে বাচ্চা হচ্ছে 4টে 3টে মারা গেছে। ক্ষয়ক্ষতি তো আমাদের জায়গা জমি যা ছিল সব তখন পানির নিচে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিরাজগঞ্জেও। 5 উপজেলা 34 ইউনিয়নে 50,000-এর বেশি মানুষ পানিবন্দী। তবে মঙ্গলবার থেকে নদ নদীর পানি কমার পূর্বাভাসের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যমুনা নদীর যে পানি, এটি আসলে ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল ইত্যাদি প্রদেশ থেকে কিন্তু পানিটা নিচের দিকে নেমে আসে। 8 তারিখের পরে আমরা আশা করছি খুব দ্রুত পানি কিন্তু ভাটির দিকে নেমে যাবে এবং বন্যা পরিস্থিতির অগ্রগতি হবে। বৃহস্পতিবার থেকে টাঙ্গাইলে প্রবেশ করেছে বন্যার পানি। এর মধ্যে 5 উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়ে 30,000 মানুষ পানিবন্দী। বেশি সমস্যা হয়েছে আপনার বাচ্চাদের। এখন এই যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা হচ্ছে। সিলেটের 13 উপজেলায় প্রায় 5.5 লাখ মানুষ এখনও পানিবন্দী। পানি নামতে শুরু করেছে মৌলভীবাজারের হাকালুকি হাওরে। দুর্ভোগ কাটেনি নেত্রকোনার কর্মাকান্দা, বারহাট্টা ও সদরের নিচু এলাকার মানুষের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
উত্তরের জেলা কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমর সহ ১৬টি নদ নদীর পানি বাড়ছে। এতে ৯ উপজেলার ১২,০০০-এর বেশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এতে বেশি দুর্ভোগে পড়েছেন নারী, শিশু সহ বয়স্করা। পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা তাদের। বিপদসীমার উপরে না উঠলেও পানি বাড়ছে ধরলা ও দুধকুমার সহ কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীতে। ব্রহ্মপুত্রে পানি কিছুটা কমেছে, তবে এখনও রয়েছে বিপদসীমার উপরে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তা অববাহিকায় ৯ উপজেলার ৭৩টি ইউনিয়নের মধ্যে ৪৪টি আংশিক কিংবা সম্পূর্ণ ডুবে আছে। এতে ভেঙে পড়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। দুর্ভোগে প্রায় ১ লাখ মানুষ। যে বন্যা আসছে আমাদের বাড়িতে পানি উঠছে, সবই তো তলে গেছে, টয়লেট টিউবওয়েল সবই তলে গেছে। মনে করেন যে মেয়েদেরই তো মনে করেন টয়লেটেরই সমস্যা বেশি। সকাল ৫টার থেকে সিরিয়াল ধরি ১৫০-২৫০ মানুষ, তার মধ্যে সিরিয়াল কেউ পায় কেউ পায় না। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের হিসাব বলছে বন্যায় পানিতে ডুবে গেছে ১২,০০০-এরও বেশি শৌচাগার। টেম্পোরারি বেসিস ল্যাট্রিন নির্মাণ সহ হাইজিন কিটস দেওয়া বা তাদেরকে পানির জার ব্যবহার করা বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর উপর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ এনজিওদেরও সেখানে সহায়তা আছে, অ্যাওয়ারনেস ক্রিয়েশনের বিষয় আছে। সবগুলো মিলে সমন্বিতভাবে জেলা প্রশাসন এই স্যানিটেশন ব্যবস্থার উপর জোর দিয়েছেন। দীর্ঘমেয়াদী বন্যা মোকাবেলায় কুড়িগ্রামে ৫,০০০ অস্থায়ী আর চরাঞ্চলে অন্তত ১০০ ভাসমান শৌচাগার তৈরির কথা ভাবছে স্থানীয় প্রশাসন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুড়িগ্রাম। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিলেট ও কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে আছে সিলেটে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, একটু বলবেন যে সিলেটের বন্যা পরিস্থিতি কেমন, উন্নতি হতে শুরু করেছে কিনা, আর যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে সেটি কি দীর্ঘস্থায়ী হওয়ার কোনো শঙ্কা আছে কিনা? দেখুন, বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি হচ্ছে। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে না, পানি নামছে, কিন্তু পানি নামার গতি একেবারেই ধীর। এ কারণে কিন্তু সহসাই বলা যাচ্ছে না যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে এবং পানি উন্নয়ন যেটা বলছে যে যেহেতু বৃষ্টিপাত কমে গেছে এবং উজানের ঢলও কমে গেছে, সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এই মুহূর্তে আসলে সিলেটের সুরমা নদী অনেকটা বন্যার থেকে অনেকটা মুক্তি পেয়েছে আশপাশের লোকজন, কারণ সুরমা নদীর পানি এখন বিপদসীমার নিচে নেমে এসেছে। বিশেষ করে সিলেট পয়েন্টে আজকে সকাল থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু কুশিয়ারা নদীর পানি এখন পর্যন্ত ৪টি পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে। এবং কুশিয়ারা তীরবর্তী যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, উসমানীনগর, জকিগঞ্জ, এই উপজেলাগুলোর বন্যা পরিস্থিতি কিন্তু খুব একটা ভালোর দিকে যাচ্ছে না, সেটা বলা যায়। আমি এখন যে জায়গাটিতে আছি, আপনি দেখতে পাচ্ছেন হয়তো সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের এই বাজারটি, এই উপজেলা এই বাজারটি প্রায় ১.৫ মাস ধরে কিন্তু পানি নিচে তলিয়ে আছে। এখানে আসলে পানি নামছে না। পানি না নামার কারণে এই এলাকার প্রায় হাজার হাজার মানুষ দুর্ভোগ পাচ্ছেন, বিশেষ করে ব্যবসায়ীরা দুর্ভোগে রয়েছেন। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় কিন্তু এখনো বন্যার পানি রয়েছে। তো সিলেটে আসলে 13টি উপজেলায় বন্যা আক্রান্ত। এর মধ্যে কিছু উপজেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কিন্তু এই যে 4টি উপজেলার কথা বললাম, কুশিয়ারা অববাহিকার এই উপজেলাগুলো এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি ভালো হচ্ছে না। এখানকার মানুষ প্রায় ৫ লাখ মানুষ এখন পর্যন্ত দুর্ভোগে আছেন এবং ৯,০০০-এর মানুষ কিন্তু এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। এর মধ্যে কিন্তু আপনি জানেন যে আগামী মঙ্গলবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় অনেকগুলি বন্ধ রয়েছে। এই ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া হবে সেটিকে নিয়ে কিছু বলেছেন শিক্ষাবিদ যারা আছেন? শিক্ষাবিদরা যেটা বলেছেন, আমি কিছুক্ষণ আগেই সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে তাদের যে কেন্দ্রগুলো রয়েছে, এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে পানি নেই। এ কারণে তারা পরীক্ষা নেওয়ার জন্য পূর্ব প্রস্তুতি তারা নিচ্ছেন। কিন্তু কেন্দ্রতে যারা শিক্ষার্থীরা আসবে, যারা পরীক্ষার্থী, তারা আসলে বিভিন্ন গ্রাম থেকে আসবে। তারা কিন্তু এখানে আসাটা তাদের জন্য একটা দুরূহ ব্যাপার হয়ে যাবে। আমি কিছু এইচএসসি পরীক্ষার্থীদের সাথেও কথা বলেছিলাম। তারা যেটা বলেছে যে তারা আসলে প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে এই কেন্দ্রগুলোতে আসবে, কিন্তু কেন্দ্রগুলোতে আসার জন্য তাদের যে বাহন নৌকাও তাদের তেমন একটা নেই। তাহলে তারা একটু বড় একটা চ্যালেঞ্জের মুখে রয়েছে পরীক্ষা নিয়ে। মঞ্জুর, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছে কুড়িগ্রামে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, কি ধরনের সংকট তৈরি হয়েছে? যেটি শঙ্কা করা হচ্ছিল যে অবনতি হবে, সেটি কিন্তু হয়েছে। এসেছে যেটি বামনডাঙ্গা হিসাবে পরিচিত, সেখানে
বাঁধের 2টি অংশ ভেঙে গেছে, যে কারণে নতুন করে অন্তত 25টি গ্রামে পানি ঢুকে পড়েছে বলে স্থানীয় লোকজনরা আমাকে জানিয়েছেন। এর বাইরে আপনাকে জানিয়ে দেয় যে আজকে কুড়িগ্রামে যে ব্রহ্মপুত্রের 3টি পয়েন্ট রয়েছে, তার মধ্যে একটি হলো নুনখাওয়া পয়েন্ট। সেখানে 14 সেন্টিমিটার পানি কমলেও ধরলাই বেড়েছে 32 সেন্টিমিটার, একই সাথে দুধকুমারেও বেড়েছে 30 সেন্টিমিটার পানি, যে কারণে কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির খানিকটা অবনতি আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনিক কর্মকর্তারা বলছে যেহেতু ধরলাই পানি অনেক বেশি রয়েছে, দুধকুমারে পানি বেশি রয়েছে, সে কারণে আরো কিছু এলাকা নতুন করে নিমজ্জিত হতে পারে এবং ইতিমধ্যে সে ধরনের কিছু দৃশ্য আমরা দেখতে পেয়েছি। বেশ কিছু এলাকায় আমরা সেরকম অবস্থা দেখেছি। সদর উপজেলার একটা জায়গায় গেছিলাম, ভোগডাঙ্গার বলে একটি জায়গা, সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু বাড়িঘরে নতুন করে পানি ঢুকেছে। সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু বাড়িঘরে নতুন করে ঢুকেছে। আর এর বাইরে প্রশাসনিক কর্মকর্তারা যেটি অনুমান করছে বা সন্দেহ করছে সেটি হলো যে কুড়িগ্রামে বন্যায় দীর্ঘস্থায়ী একটি সমস্যার সৃষ্টি করতে পারে। বেশ করে এখানকার অর্থনীতি এমনিতেই খুব দুর্বল, সেই অবস্থাতেও অন্তত বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এখন বিপুল সংখ্যক কৃষি শ্রমিক বেকার রয়েছে, এখানে কোনো শিল্প কারখানা নেই যার উপরে নির্ভর করে এখানকার অর্থনীতি সচল থাকবে, সেরকমও কোনো অবস্থা নেই। এখন যে অবস্থা রয়েছে, পানির যে গতি রয়েছে, সেটি যদি চলতে থাকে তাহলে অন্তত আরও 15 থেকে 20 দিন কুড়িগ্রামের যে বন্যা পরিস্থিতি সেটির উন্নতি হতে সময় লাগতে পারে। সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী বন্যার কারণে ফসলের একটা বড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একই সাথে যে আরও যে বিষয়গুলো আসছে, যে লোকজন কর্মহীন হয়ে পড়বে, তারা দেনাগ্রস্ত হয়ে পড়তে পারে এবং ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় আমি কথা বলে দেখেছি যারা দিনমজুর শ্রেণীর মানুষ, তারা এখন ধার দেনা করেই সংসার চালাচ্ছে। সারা দেশে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে বন্যার কারণে 9 জেলায় অন্তত 1300 শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ পাঠদান। এসব স্কুল কলেজের বেশিরভাগই পানির নিচে, কোথাও আবার শিক্ষা প্রতিষ্ঠানেই তৈরি হয়েছে আশ্রয় কেন্দ্র। নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় বাড়ছে ভোগান্তি, সংকটে ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন। এ দফায় জুনের মাঝামাঝি বন্যা শুরু হয় সুনামগঞ্জে। কয়েকদিন ধরে ধীর গতিতে পানি নামলেও এখনও তলিয়ে 160টি বিদ্যালয়। অনেক বিদ্যালয় খোলা থাকলেও দুর্বল সড়ক যোগাযোগের কারণে উপস্থিতি খুবই কম। আজকেও পরীক্ষা যাইতেছে, তো আমরা যাইতে পারতেছি না পানির লাগে। আমরা না তো আইতারি, যারা বাচ্চা কাচ্চা যারা সাঁতার জানে না এরা আইব কিভাবে? সিলেটে বন্ধ 398টি প্রাথমিক ও 69টি মাধ্যমিক বিদ্যালয়। মৌলভীবাজারে বন্ধ 237টি বিদ্যালয়। এর মধ্যে অর্ধেক প্রতিষ্ঠান পানির নিচে, আর বাকিগুলো ব্যবহার হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে। আমি ক্লাস 3 পড়ি, আমরা স্কুলের মানুষ, এলাকি ম্যাডাম তারা স্কুল বন্ধের লাইছেন। যদি এখন ক্লাস করে না তারা অনেকটা পিছাইব। বন্ধ থাকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে সেজন্য নানা উদ্যোগের কথা জানান শিক্ষা কর্মকর্তা। শিক্ষকরা তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করবে এবং সম্ভব হলে বাড়িতে গিয়ে দেখাশোনা করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন শিক্ষকরা অতিরিক্ত পাঠদান করবে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বন্ধ হয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। গাইবান্ধায় 73টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকলেও বন্ধ 63টি। এদিকে বন্যার পানি ঢোকায় সিরাজগঞ্জের 5 উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। জামালপুরে এইচএসসি পরীক্ষার 47টি কেন্দ্রের 1/4 বন্যা কবলিত। 27,000 পরীক্ষার্থীর অর্ধেকের বেশি পানিবন্দী। আমরা অন্যের বাসায় আশ্রয় নিছি, এখন আমরা পানির সাথে যুদ্ধ করব না পরীক্ষার প্রিপারেশন নিব? যার নৌকা আছে তাই আসতে পারবে, আর যার নৌকা নাই তাই আসার খুব কষ্ট হয়ে যাবে। বন্যায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিশেষ উদ্যোগ ও শিক্ষা উপকরণ দিয়ে সহায়তার দাবি ভুক্তভোগীদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যারা নিয়মিত কর দেন, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তাদের উপরই বেশি চাপ দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, ডিজিটালাইজেশন করা গেলে দেশে করের আওতা বাড়বে। সকালে রাজধানীতে আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটালাইজেশন নিয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের গোলটেবিল বৈঠকে একথা বলেন সালমান এফ রহমান। বৈঠকে আন্তর্জাতিক বাণিজ্যে কর কাঠামো, রপ্তানি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে সালমান এফ রহমান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে পেপারবিহীন ধারণার আগে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে লক্ষ্য ঠিক করেন প্রধানমন্ত্রী। এখন ডিজিটাল অবকাঠামো নির্মাণে সরকার গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, আমরা ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে চাই। এ সময় সালমান এফ রহমান বিশ্বায়নে বাধামুক্ত বাণিজ্য উৎসাহিত করার প্রতি গুরুত্ব দেন। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি এবং স্মার্ট বাংলাদেশের একটা কম্পোনেন্ট
আমাদের এই আন্তর্জাতিক বাণিজ্য যেটা ওনারা বলেছেন এটাকে ডিজিটালাইজ করতে হবে। আসলে এই ধরনের ডিজিটালাইজেশন যদি করতে হয় তাহলে আমাদের যে গ্লোবালাইজেশন আর যে ওপেন ট্রেডের কথাটা হয়েছে সেটা যেন সব দেশগুলি যদি সেই পথে যায় তাহলে পৃথিবীর জন্য ভালো হবে। খাদ্য মূল্যস্ফীতি জুনে কিছুটা কমলেও 10% ওপরে ছিল জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। রোববার প্রকাশিত বিবিএস পরিসংখ্যান অনুযায়ী জুনে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি 10.42 এবং সাধারণ মূল্যস্ফীতি 9.72%। খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও শহরের তুলনায় গ্রামের সব ধরনের পণ্য বেশি দামে কিনতে হয়েছে ভোক্তাদের। গ্রামাঞ্চলে এ সময় মূল্যস্ফীতি ছিল 9.81 বলছে বিবিএস। অন্যদিকে শহরে হয়েছে 9.58। প্রায় 2 বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। নিত্যপণ্যের দাম সহনীয় করায় গুরুত্ব দিয়ে সরকার 2024-25 অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 6.5%। বাজারে যে কারো নিয়ন্ত্রণে নেই তা খোলা চোখেই ধরা পড়েছে। একই বাজারে একই দোকানে একদিনে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 100 টাকা, বিক্রি হচ্ছে 300 টাকারও বেশি দামে। সংকট না থাকলেও চাল, পেঁয়াজ ও আলুর দাম চড়া। এ পরিস্থিতির জন্য তদারকি সংস্থার নিষ্ক্রিয়তাকে দুষছেন বিশ্লেষকেরা। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয় 200 থেকে 220 টাকায়। শনিবার একই বাজারের একই দোকানে সেই মরিচ বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। 24 ঘন্টারও কম সময়ে কেন 100 টাকা বাড়ল? বিক্রেতা বললেন আমদানি কম তাই দাম বেশি। তবে ভোক্তাদের অভিযোগ ছুটির দিনে বাজারে বেশি ভিড়ের সুযোগ নেয় ব্যবসায়ীরা। ব্যবসায়ী যারা এরা তো মিথ্যা কথা বলে আর এর কোনো ডিসিপ্লিন ঠিক নাই। সকালে যদি বাজার বাড়ে রাত্রে যদি কমে এগুলো বলে না, আমাদের বলে না। বাজার যে কমার পরে যে কাস্টমারের যে বলবে যে কমছে সেটা ব্যবসায়ীরা বলে না। শুক্রবারে বড় বাজার শুক্রবার আগের দিন যে আনাই রায় তারপরে ওটি মনে বেচছে, তারপরে শনিবারের দিন মানে কারণ বাজার কোনো সিমু যায় না। এদিকে বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও এক সপ্তাহে দাম বেড়েছে কেজিতে 2 টাকা পর্যন্ত। 54 টাকার নিচে মিলছে না মোটা চাল। খুচরা ব্যবসায়ীরা দুষছেন মিল মালিকদের, আর তারা দায়ী দিচ্ছেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে। বড় বড় মিল মালিকেরা এবং কনজিউমার কোম্পানি এদের কারণে বাজার বাড়ছে। বাজার বাড়ার কোনো প্রশ্ন ওঠে না। যেখানে ধান চাউল পর্যাপ্ত পরিমাণ আছে কেন বাড়বে? বিশ্লেষকরা বলছেন উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে বহু হাত বদলের জন্যই পণ্যের দাম বাড়ছে। অভিযোগ করেছেন সক্ষমতা থাকলেও প্রত্যাশা পূরণ করতে পারছে না তদারকি সংস্থা, যার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। আমাদের সরকারের যারা নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা আছেন তারা যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারছে না। আরেকটি বিষয় হলো যে আমাদের উৎপাদন কি হবে, আমরা কতটুকু পরিমাণে আমাদেরকে আমদানি করতে হবে, এ ধরনের একটা পূর্বাভাস এই বিষয়টা আমাদের কিন্তু নেই। ভোগ্যপণ্যের বাজার নাগালে রাখতে কৃষি বিপণন আইনের বাস্তবায়নের তাগিদ দেন অর্থনীতিবিদরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে 35 বছরেরও বেশি বয়সে সন্তান নিচ্ছেন 45% নারী। ডায়াবেটিক সমিতির গবেষণা বলছে বেশি বয়সে সন্তান নিলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা রোগের ঝুঁকি কয়েক গুণ বাড়ে। স্বাস্থ্য বিভাগ বলছে বেশি বয়সে সন্তান নিলে মায়ের নানা জটিলতার পাশাপাশি গর্ভের সন্তানের অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে। দেশে বছরে প্রায় 30 লাখ শিশুর জন্ম হয়। পরিকল্পিত গর্ভধারণ বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে গবেষণা করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। রাজধানী সহ বিভিন্ন জেলায় তাদের 54টি কেন্দ্রে 1 বছর আগে চালু হয় গর্ভধারণ পূর্ব সেবা নামে কর্মসূচি। গর্ভধারণে ইচ্ছুক 1081 নারী সেবা নিয়েছেন এসব কেন্দ্রে। তাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে। এতে দেখা যায় 48% নারীর অতিরিক্ত ওজন, স্বাভাবিকের চেয়ে কম ওজন 19%, 48% রক্তে গ্লুকোজ বেশি এবং রক্তচাপ বেশি 16% নারীর। আর আগের বারের গর্ভধারণের সময় 80% নেননি স্বাস্থ্য পরামর্শ। শিশুরা কিন্তু বিভিন্ন ধরনের রোগ এবং জটিলতা নিয়ে কিন্তু কী করতেছে, তারা জন্মগ্রহণ করতেছে। এখন নাম্বার অফ স্টাডি বলতেছে যে আপনার সাথে কিন্তু আমাদের ইনসিটির যে রিস্ক ফ্যাক্টর, বিশেষ করে যে ব্লাড সুগার, ব্লাড প্রেশারে কিন্তু একটা বড় ধরনের লিঙ্ক পাওয়া যাচ্ছে। 25 বছরের আগে গর্ভধারণ নিরাপদ, তবে 25-এর পরেই গর্ভধারণ করেন 85%।
গবেষণায় দেখা যায় বয়স বাড়ার সঙ্গে গর্ভধারণের ঝুঁকিও বাড়ে। ৩৫ বছরের পর সন্তান নিলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ে ২০ গুণ, বাড়ে রক্তচাপও। যত বেশি লেটার এই যে সে বিবাহিত হবে এবং যত বেশি লেটারে যে প্রেগনেন্সি হবে, তত বেশি ওই দেশের কান্ট্রির লোকজন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অথবা মানসিক বৈকল্যের শিশুর পরিমাণ বেড়ে যাবে। সেটা কিন্তু আমাদের বাংলাদেশে আমরা অবজার্ভ করছি, যেটা কিন্তু আমরা গত ২০ বছর আগেও কিন্তু দেখতে পাইনি। গবেষণায় দেখা গেছে ৯৯ ভাগ নারী অসংক্রামক রোগ হওয়ার একটি ঝুঁকি, ৭৫ ভাগের ২টি এবং ২৬ ভাগ নারীর ৩টি ঝুঁকি রয়েছে। গর্ভধারণ পরিকল্পিত না হলে অসুস্থ মায়ের সঙ্গে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে গর্ভের সন্তানও। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাগবিতণ্ডার জেরে প্রাণ গেল মিরপুরে কমার্স কলেজের ছাত্র জুবায়ের হাসান রাফিদের। স্বজনদের অভিযোগ, কজন সহপাঠীর সঙ্গে বিরোধে হত্যা করা হয়েছে তাকে। গতরাতে মিরপুরের এক সহপাঠীর বাসা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। ঘটনার পর থেকেই নিখোঁজ অভিযুক্ত রাজিন। রাফিদকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ষাটোর্ধ্ব নানা আব্দুল মজিদ। শেষবারের মতো আদরের নাতির মুখ দেখতে তার এই আহাজারি। গত রাতে কমার্স কলেজের পাশে হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট কোয়ার্টার এলাকায় একটি ফ্ল্যাটে কলেজ ছাত্র জুবায়ের হাসান রাফিদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এটি তার সহপাঠী রাজিন চৌধুরীর বাসা। স্বজনরা বলছেন, শনিবার সকালে কোচিংয়ের জন্য বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি রাফিদ। সম্প্রতি কজন সহপাঠীর সঙ্গে বাগবিতণ্ডার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। রাজিনের বাবার নাম্বারে কল ছিলাম, প্রথম 2টা কল ঢুকছে, তৃতীয় কল থেকে বন্ধ, না রিসিভ করে নাই। তখন এর বাসার খবর শুনতে বার করার চেষ্টা করছি। এর মাঝে এখান থেকে তথ্য হচ্ছে যে এখানে একটা লাশ পাওয়া গেছে, আপনারা আইসা দেখেন যে আপনাদের কিনা। আইসা দেখলাম যে আমার বার কিনা। ফিরাইতে গেছে, ফিরাইতে যাওয়ার পরে নাকি তার উপরও চড়া হয়েছে। চড়া হওয়ার পরে ক্যাপ্টেনের কাছে বিচার, কাছে বিচার দিছে, কলেজের প্রফেসরের কাছে বিচার দেওয়ার পরে নাকি ওই রাজিম যে তার বাবা মারে আইনে নাকি বিচার করছে। বিচার করার পর থেকেই আমার ছেলের প্রতি তারা ক্ষিপ্ত ছিল। পুলিশেরও ধারণা পূর্ব শত্রুতা থেকেই রাফিদকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত রাজিন পলাতক বলেও জানিয়েছেন তারা। বাসাটায় ওই যে বললাম যে সহপাঠী এবং তার বাবা থাকেন, তো তাদেরকে এখনও আমরা পাইনি। তবে আমি বলছি তো যে এটা তদন্তের স্বার্থে কাকে খুঁজছি বা কাকে নজরদারিতে রাখছি বা আমাদের তদন্তের কি কলাকৌশল, সেটা তো আমরা এখনই এইভাবে প্রকাশ্যে বলবো না। নিহত জুবায়ের হাসান রাফিদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। 2 ভাই ও 1 বোনের মধ্যে সে সবার বড়। পড়াশোনা করত ঢাকায় মামার বাসায় থেকে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি মৌসুমে 6টি দেশে যাচ্ছে রংপুরের হাঁড়ি ভাঙা আম। এরই মধ্যে 30 কোটি টাকার অর্ডার পেয়েছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। তাদের আশায় এবার জেলায় 250 কোটি টাকার আম উৎপাদন হবে। 3 দশকে হাঁড়ি ভাঙা আম বদলেছে 90 গ্রামের মানুষের ভাগ্য। 90-এর দশকে রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাছের তেকানি গ্রাম থেকে হাড়িভাঙা আম ছড়িয়ে পড়ে পাশের পদাগঞ্জ সহ 90 গ্রামে। চলতি বছর জেলার 1935 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে এর আবাদ হচ্ছে। তবে এই মৌসুমে ফলন নিয়ে সন্তুষ্ট নন বাগান মালিকরা। গাছের ফলন একটু কম আগের থেকে, গত বছরে যা হচ্ছে তার থেকে 3 ভাগের 2 ভাগ, মানে অনেক কম। আম এবার ফলন তো ভালো, যার হয়েছে তার হয়েছে, যার হয়নি তার হয়নি। বর্তমানে আমের উৎপাদনটা একটু বর্তমান সংকটে আর কি, আমের মানে ফলন তো কম, যার কারণে একটু দাম বেশি। হাটে বাজারে এখন হাড়ি ভাঙার সুবাস, স্বাদ গন্ধের কারণে হাড়ি ভাঙার সুনাম ছড়িয়েছে বিদেশেও। এবার 30 কোটি টাকার আম যাচ্ছে ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। ব্যবসায়ীরা বলছেন আমের দাম এবার বেশি। প্রতি বছরে এখানে আসে, উদ্বোধনের 2 দিন আগে আমি আসা করি, তবে গতবারের তুলনা 100-200 টাকা বেশি। বাগান মালিকদের আশা, এ মৌসুমে রংপুর অঞ্চল থেকে 250 কোটি টাকার আম বিক্রি হবে। বিপুল এই আম সংরক্ষণে হিমাগার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। আম বাগান আছে এখানে তুমি বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ এবং মানে রক্ষা করার জন্য যে হিমাগার, অলরেডি একটা হিমাগারে আমরা করে ফেলতেছি, দিয়ে দিছি, সেটা মিঠাপুকুরে হচ্ছে। এবছর বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে রংপুরের হাড়িভাঙা আম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ধন্যবাদ সবাইকে।